হাবিব রহমান আপনাকে যুক্ত করা হয়েছে। একটু কথা বলেন তো দেখি। জি, আসিফ ভাই, আমি হাবিব রহমান। হ্যাঁ ভাই, কি অবস্থা? কেমন আছেন? না, আমি একটু ওই যে কিছুক্ষণ আগে যে ভদ্রলোক ফোন করছিল অ্যাবাউট সময় টিভি, তাই না? আচ্ছা, আমাদের দেশের বাংলাদেশের সময় টিভি, তারপরে আপনার চ্যানেল আই, যমুনা টিভি, এদের এদের যদি খবর শুনেন না, যেটা একদম মানে খুব কারেন্ট খবর আরকি। আপনি দেখবেন ওখানে প্রতিদিন খবর আসতেছে এরকম যে এরকম হামাসের আক্রমণে দলে, দলে ইসরায়েলি সৈন্যরা আত্মসমর্পণ করতেছে। হেজবুল্লাহর আক্রমণে দিশেহারা ইসরায়েল, তারা এখন দেশ ছেড়ে পালাচ্ছে। এই ধরনের খবরগুলো আমাদের দেশে এই যে চ্যানেল আই, সময় টিভি এরা প্রচার করে। আর বাঙালিরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করে এটাকে ইয়ে করে আরকি, কি বলে? মানে উৎসাহ দেয়। এই হচ্ছে আমাদের দেশের এই টেলিভিশনগুলা। চিন্তা এগুলো করেন। আমি দেখতাম এগুলো আমি দেখতাম এই যে ইরাক যুদ্ধের সময় দেখতাম যে সাদ্দাম মানে বাহিনী নাকি আমেরিকাকে মাইরা মুইরা পারে পুরা ফাড়ায়, ফাড়ায় ফেলতেছে। আমেরিকান সৈন্যরা নাকি চিৎকার করে পালায়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। নিজেদের রক্তে ফেরেশতারা নাকি নিজেদের ফেরেশতারা রক্তে নাকি আমি এটাও পড়ছি। সত্যি এটা পত্রিকায় পড়ছি। ফেরেশতা বাহিনী নাকি সাদ্দাম হোসেনকে রক্ষার জন্য এইভাবে পাখনা দিয়ে ফেরেশতাদের পাখনা দিয়ে পুরা সাদ্দামের বাড়িটাকে ঘিরে রাখছে যেন সাদ্দামের বাড়িতে যেন কিছু করতে না পারে আমেরিকান সৈন্য। হ্যাঁ? না, না, তাও ফেরেশতা আসিফ ভাই, ইটস নট হ্যাঁ, ফান। ইনকিলাব পত্রিকায় ওই সময় আপনারা তো ছোট ছিলেন, আমাদের বয়স তো একটু বেশি, তাই না? তখন ইনকিলাব নামে একটা পত্রিকা ছিল। এরা খবর ছাপাইতো এরকম এরকম যে আমেরিকা যে মিসাইলগুলো মারতেছে বাগদাদের দিকে, এগুলা নাকি ওই যে আলীর মাজার আছে না? ওইটার উপর দিয়ে যখন যায়, যাওয়ার সময় ওই মিসাইলগুলো নাকি ওইখানেই স্টাক হয়ে যায় আরকি। ওইটা আর অন্য কোথাও যেতে পারে না। ওইখানে স্টাক হয়ে পড়ে থাকে আরকি। এই ধরনের খবর এই ইনকিলাব প্রচার করত। বুঝতে পেরেছেন? ইসরে ভাই। পরে পরে তো দেখা গেছে যে আলীর মাজারে মানে তামা করে ফেলাইছে। বুঝছেন? হ্যাঁ, আমি এই ছবি দেখছি আমি। এই পত্রিকায় দেখছি। যে আশেপাশে সব ভেঙে গেছে কিন্তু আলীর মাজারটা অক্ষত। হ্যাঁ, না, মানে মাজারের উপর কিরে সবকিছু কিরে মানে তারপরে আবার শুনলাম যে এই যে মানে এই যে এ ওসামা থাকে আফগানিস্তানে তাকে নাকি ফেরেশতা বাহিনী নাকি তার গার্ডে আছে। হ্যাঁ? তার মানে পাহাড়ের গুহায় নাকি ফেরেশতা বাহিনী নাকি গার্ড দিতেছে। ওইখানে কোনো আমেরিকান সেনাবাহিনীর কোনো সদস্যের বাপেরও সাধ্য নাই এখানে ঢোকা। ওখানে নাকি পারমাণবিক বোমা মারলেও নাকি ওসামারে নাকি মানে বাঁচায় ফেলবে ফেরেশতা বাহিনী। উড়ায় নিয়ে চলে যাবে নাকি। এরকম কত কিছু যে পড়লাম ভাই পত্রিকায় ভাই কি যে অবস্থা এগুলা। পড়তাম আর হাসতাম ভাই। পড়তাম বাংলাদেশের যে কি অবস্থা মানে এদেরকে তারপরে হচ্ছে এই যে তালেবানদেরকে নিয়ে তালেবানদের প্রশংসা করে সেই সময় কত কিছু লেখা হইছে। 111 এর সময় 111 এর পরবর্তী সময়ে বাংলাদেশের পত্রিকাগুলাতে সাবাস দিয়া, দিয়া একেবারে করে ফেলাইছে মানুষরে। এই যে তালেবানদেরকে এবং এই যে এদেরকে। মানে এরা কত বিরাট কাজ করছে এবং এদেরকে কেউ কখনো কিছু করতে পারবে না। পরে দেখলাম একটারে, একটারে ধরে, ধরে আমেরিকা একেবারে না, করল শুধু ভাই। তা না, শুধু তা না। তো 111 এর সময় আপনার যখন আরকি ওই যে ওই টাওয়ার-টাওয়ার ভেঙে দিল ইয়ারা, ওই যে আপনার আল-কায়েদার লোকরা, তখন তারা নানান ধরনের এগুলা শুনেন মানে একটা যদি কোন টং দোকানের কোন একটা ইগনোরেন্ট লোকজন যদি এগুলা বলতো আমরা এটা একসেপ্ট করতাম। কিন্তু তখন আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যেগুলা আছে, ওরা কি করত? বিভিন্ন রকম আপনার ওই যে ষড়যন্ত্র তত্ত্ব, কনস্পিরেসি থিওরি বের করত। যে এই টাওয়ার আসলে লাদেন ফালায় নাই, এটা আমেরিকান ইহুদিদের কাজ, এটা ইহুদিরা করেছে। আপনি দেখবেন ওই যে এত লোক মারা গেছে এর মধ্যে কোন ইহুদি কেন নাই? এত লোক কেন মরে? তারপরে আইসিস কেন ইসরায়েলের হামলা করে না? আইসিস অন্য সবাইকে হামলা করে। অতএব এই আইসিস আপনার ইহুদিদের তৈরি। এই যে ষড়যন্ত্র তত্ত্বগুলা, এগুলা মেইন স্ট্রিম মিডিয়ার তে প্রচার হইতো এবং আমাদের দেশে যারা মেইন স্ট্রিম যে তথাকথিত সুশীল, ওই যে আপনার আসিফ নজরুল অথবা ওই যে আপনার কি বলে সলিমুল্লাহ, এদের মতন লোকরা বলতে এগুলাকে প্রমোট করত। বুঝতে পারছেন? সো দিস ইস দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ। টিল নাও এই পর্যন্ত। বুঝতে পেরেছেন আসিফ হ্যাঁ, ভাই? হ্যাঁ, এগুলা আমিও ছোটবেলা থেকে দেখতেছি ভাই এবং মানে এগুলা মজাও পাইতাম যে এগুলা কি রে ভাই বাংলাদেশের এরকমের অবস্থা কেন? সংবাদপত্রের কি ন্যূনতম একটা মানে এরা কি শিক্ষিত মানুষ না? এরা কি বহির্বিশ্বে কোনদিন যায় না? এরা কি বহির্বিশ্বের যে পত্র-পত্রিকাগুলা সেগুলা পড়ে না? এরা এত স্টুপিড কিভাবে হইতে পারে? তারপরে আমি নিজে পত্রিকায় পড়ছি, নীল আর্মস্ট্রং নাকি চাঁদে গিয়ে আজান শুনছে। পত্রিকাতে ভাই ছাপা হইছে এটা। আমি মানে নীল আর্মস্ট্রং নাকি এটা সাক্ষাৎকারে বলছে যে, "হ্যাঁ, আমি আ আ মানে চাঁদে নামলাম, তারপর আমি আজানটা শুনলাম। শুনলাম সুমধুর কণ্ঠে এক্সাক্টলি। আজান ভেসে এলো।" হ্যাঁ? আমি ভাই কি বলবো? তারপর নাকি নাসার বিজ্ঞানীরা নাকি কোরআন নিয়ে গবেষণা করতেছে। নাসায় নাকি আলাদা একটা ডিপার্টমেন্ট আছে কোরআন গবেষণা। সত্যি কথা ভাই বাংলাদেশের এখনো গ্রামে-গঞ্জের অসংখ্য মানুষ এটা সিরিয়াসলি মনে করে যে ইউরোপ আমেরিকার বিজ্ঞানের যে অর্গানাইজেশন গুলা আছে সায়েন্টিফিক রিসার্চ সেন্টার গুলা যেগুলো আছে, সেখানে নাকি একটা আলাদা ডিপার্টমেন্টই থাকে মাটির নিচে। সেখানে নাকি তারা বসে, বসে কোরআন গবেষণা করে সেখান থেকে নাকি বিজ্ঞান আবিষ্কার না, করে। কিন্তু আসিফ ভাই, আপনি একটু ভুল বললেন। এটা আসলে বাংলাদেশের গ্রামের লোকজন না। এটা বাংলাদেশে ঢাকা শহরে থাকে টাই স্যুট পরা লোকজন এগুলা বিশ্বাস করে। যে নাসার ভিতরে যত বই পুস্তক আছে তার সমস্ত উপরে কোরআন শরীফ আছে এবং এটা নিয়ে তারা নানান ধরনের জিনিস আবিষ্কার করে। এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা কিন্তু আমাদের যে গ্রামের যারা মানে অশিক্ষিত, মূর্খ, প্রান্তিক লোকজন, এটা শুধু তাদের মধ্যে না। সবচেয়ে অ্যালার্মিং জিনিসটা হচ্ছে খোদ শহরের টাই স্যুট পরা শিক্ষিত লোকগুলা এক্সাক্টলি ওই চিন্তা করে।
ইভেন আপনাদের জার্মানিতে বা ব্রিটেনে আপনি দেখবেন যে সমস্ত এই যে কিছু যে মোল্লা ওই যে সিলেটি ইয়াগুলা আছে, এরাও বুঝছেন ইংলিশে কথা বলবে, কিন্তু এক্সাক্টলি ওই যে আপনার বাংলাদেশের একটা মূর্খ লোক টং দোকানে যে আলাপ করে, ওরা ওই আলাপটা ইংল্যান্ডে করে ইংলিশে, বুঝতে পারছেন? তো ইংলিশে যার হ্যাঁ। ফলে যার ওরে ফলে চুনা হাগা, ওরে চুনা হাগা তুই তো জাস্ট বাংলাদেশের টঙের দোকান থেকে মাত্র ইংল্যান্ডে আইলি, হ্যাঁ? তো হ্যাঁ, তুই ওরে মানে এই চুনা হাগাগুলার সাথে আমার কথা হইছে, অনেকবার কথা হইছে এদের সাথে। আমি অনেক অসংখ্য কনভারসেশন আছে। আমার লাইভেও আছে। এবং এদেরকে এবং আমি এবং জিজ্ঞেস করতাম এবং এদেরকে আমি উনি জিজ্ঞেস করতাম, "ভাইরে বুঝলাম সবই ঠিক আছে। কিন্তু তাইলে নাসার সব বিজ্ঞানীগুলার তো মুসলমান হয়ে যাওয়ার কথা। ওরা যদি গোপনে, গোপনে কোরআন গবেষণাই করে, তাহলে তো সবার তো কোরআন মানে ইসলাম কবুল করে নেওয়ার কথা। ওরা এখনো ইসলাম কবুল করছে না কেন?" তখন ওরা বলত যে, "নাসার বিজ্ঞানীরা আসলে ওই যে এটা প্রকাশ করলে তো সবাই জাইনা যাইবো ভাই, হ্যাঁ? সবাই তো বুইঝা যাইবো যে এটা ইসলাম যে ইসলাম সত্য সত্য। ধর্ম।" ওরা জানে যে ইসলাম সত্য, তাও ওগুলা কইবো না মানুষেরে। কারণ কইলে তো সবাই জাইনা যাইবো না। তখন তো আর কি মানে সবাই মুসলমান হয়ে যাবে। এইজন্য ওরা নিজেরাও ইসলাম নেয় না। আবার এটা কয়ও না, কাউরে প্রকাশও করে না। ওরা গোপন করে। তো আমি বলি, "তারা নিজের পায়ে নিজে কুড়াল কেন মারবো? ওই বেটারা যদি নিজেরা বুঝে যে এটা ইসলাম সত্য, তাইলে নিজেরা কেন নিতেছে না? এটা তো নিজেদের তো নেয়ার কথা, তাই না?" বলে, "না, না, না, এরা হচ্ছে গিয়ে জাইনা বুইঝা নাস্তিক, জাইনা বুইঝা মানে শয়তান।" আ তো আমি মানে হতভম্ব এদের কথা শুইনা। এরা যে কি কনস্পিরেসি এবং একটার সাথে আরেকটা মিলায়, মিলায় তারা গল্পটা আরো করে বা বড় করে, বানায়। এক্সাক্টলি এবং এই কথাগুলো যখন তারা ইংলিশে বলে, আমাদের দেশে এই ছাগলগুলা বলে, ওই যে দেখো ইংলিশে বলতেছে কথাটা। কিন্তু কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যে ভেড়াজির কথা। বুঝতে পারছেন? এক্সাক্টলি। সো দিস ইস দ্য সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। আরেকটা কথা খুব ভেরি স্যাড আসিফ ভাই আপনি দেখেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস, I had a like a big respect to these people, towards this person. কিন্তু দেখেন সে জাতিসংঘে গেল, যে সে কতগুলা বই বিক্রি শুরু করলো। ওই যে আপনার বাংলাদেশের এই যে ইয়েতে এই যে কি বলে বিভিন্ন দেয়ালে কি লেখা হইছে। দ্যাটস ট্রু though, যেখানে তখন শেখ হাসিনার অটোক্রেটিক পুলিশ বাহিনী অনেক লোকজন মেরেছে, তাই না? ওটা ছবি-টবি দেখাইছে। যাকেই পায় তারই ও একটা বই দেয়। কিন্তু দেখেন আপনার ৫ই আগস্টের পরে যত লোক মারা গেছে এ পর্যন্ত, আমার মনে হয় ৫ই আগস্টের আগে ২-৩ মাসে অত লোক মারা যায়নি। আপনি বুঝতে পারছেন? ওরা যেই হারে মানুষকে পুড়িয়ে মারছে, তারপরে আপনার মন্দিরগুলাকে ধ্বংস করছে, তারপরে যে স্কাল্পচার গুলাকে ধ্বংস করছে, মানুষের বাসায় যে মানুষকে মেরে নদীতে ভাসায় দিছে, এগুলার কিন্তু একটিরও কোনো ট্রেস নাই। এগুলো সমস্ত ব্ল্যাক আউট মানে করে দিছে ইউনূস সাহেব। বুঝতে পারছেন? কিন্তু লোকটা দেখেন সে নাকি শান্তিতে নোবেল বিজয়ী। এই যে একটা হিপোক্রেসি তার মাঝে, এটা I feel very sorry for him because দেখেন একটা শান্তিতে নোবেল বিজয়ী তো ঠিকই আছে। সে তো যে এখানে বাংলাদেশে কি অ্যাট্রসিটি চলছে ওগুলো নিয়ে কথা বলুক বা না বলুক, সে তো ইয়ে নিয়ে ঠিকই বলছে। সে তো আপনার এই ফিলিস্তিন নিয়ে ঠিকই বলছে। ফিলিস্তিনের গণহত্যা থামাইতে হবে। হ্যাঁ, অথচ দেখেন তার একটা ডিনায়াল টেনডেন্সি বলে যে যদি দেখেন কতটুকু শ্যালো চিন্তাভাবনা তার মাঝে। বলে যে হ্যাঁ, এটা হয় নাই, এটা এক্সাজারেটেড, মন্দির-টন্দির এরকম ভাঙা হয় নাই। তবে যদি কিছু ভাঙা হয়ে থাকে ওটা আসলে নট বিকজ ইট ওয়াজ a temple, বিকজ they were the supporter of আওয়ামী লীগ। এখন আমার প্রশ্ন হচ্ছে একটা শান্তিতে নোবেল বিজয়ী লোক, who has given him the permission to attack the people, minority people, those who support আওয়ামী লীগ? What is this? এই যে চিন্তা করেন ইউনূস সাহেবের যে একটা প্রচন্ড হিপোক্রেসি, এটা নিয়ে বাংলাদেশ তো এখন লাড়ে-লাপ্পা অবস্থা। বলে আরে ইউনূস সাহেব ফাড়ায় ফেলাইছে, এই করছে, সেই করছে। হি ইজ এ টোটালি হিপোক্রেট। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সিরিয়াস অবস্থা। এখানে এখন কোন রকম পূজা করতে দিবে না। প্রকাশ্যে তারা বলতেছে মাইক দিয়ে। তারপরে এই যে মন্দিরগুলাতে থেকে প্রতিদিন কালকেও দেখলাম যে মূর্তি-টুর্তি গুলা সব ভেঙে-টেঙে সব ফেলে দিচ্ছে। এখন যেভাবে মৌলবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে, এই যে জামাত ইসলামী প্রকাশ্যে বলতেছে ৭১ সালে যুদ্ধের কোন দরকার ছিল না। ইটস আ স্যাড, ইটস আ সো আনগ্রেটফুল নেশন। ৭১ এর যে মুক্তিযুদ্ধ, এটার কোনো কথা নেই। কথা ইউনূস সাহেব কি বলছে? ছাত্ররা বুক পেতে দিচ্ছে, কোথাকার কোন টোকাই। ভাই আমাদের দেশে ৩০ লক্ষ মানুষ কি বলে জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করছে। এটার কোনো কথা নাই। তো সো আই থিংক আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড হোয়ার দ্য কান্ট্রি ইস গোইং টু। ফারাজ ভাই, আসিফ ভাই বলেন। অবশ্যই আমিও মানে তার এই বর্তমান সময়ে তার বক্তব্য-টক্তব্য শুনে আমি মানে মানে কি বলবো? কিছু বলার নাই। এই মানে ডক্টর ইউনূসের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে একদম বুড়া বয়সে মাথা নষ্ট হয়ে গেলে যেই লোকজন যেই কাজগুলা করে, সেও সেই কাজগুলা করতেছে এবং তার কৃতজ্ঞতা, এই যে ছাত্রদের প্রতি তার কৃতজ্ঞতার ভারে সে নুজ্জ হয়ে পড়ছে। সে তার মাথাও ঠিকভাবে কাজ করতেছে বলে আমার মনে হচ্ছে না। সে এই ছাত্ররা তারা এনে এখানে বসাইছে এইটার আমাকে জন্য কি সে জানি আসিফ ভাই বলছিল যে ছাত্ররা তার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, আসে খায় পড়বে, সে এত বড় একটা এনজিও চালায়, এত বড় একটা অর্গানাইজেশন চালায়, ছাত্ররা তার না মাথায় কাঁঠাল এখনো ভেঙে খাবে, সে কি? না, এখনো আমি ওই পজিশনে যাই নাই যে ইউনুস কিছু করতে পারবে না। সেই পজিশনে এখনো আমি যাই নাই। আমি এখনো ভাই সেই পজিশনে তার আছি। তো ভাই ওই ইয়েই দেখি না, তার তো কিন্তু স্কেলিটনই দেখি না ভাই। তার এই বক্তব্য, স্পেসিফিক বক্তব্যটা নিয়ে আমি বলতেছি। তার হোল কাজ নিয়ে মানে আমাদের একটা টেনডেন্সি আছে যে আমরা ক্যানসেল মানে কালচারের একটা অংশ। আমরা করি কি একজনের একটা সমালোচনা পাওয়া গেলে একদম তাকে একদম মানে এমন করি যে সে একেবারে কিছুই না। সে তার রাখবই না। হ্যাঁ আমি ভাই, যেমন সেই যেমন হাসিনার উপরও চালানো হয়েছিল।
হাসিনা তো ভাই ফরাজ ভাই। হাসিনা তো ভাই একেবারে খুনি। এটা তো একেবারে সাইকো। এটা তো সাইকোপ্যাথের কথা আপনি কি বললেন ভাই? না ওই আমি যে ভাই এই যে এটা ছোট বলছি একটা না। জিনিস পাইলে যে ক্যানসেল কালচার সাইকোপ্যাথ ক্যানসেল কালচার। হাসিনারও বেঁচে থাকার অধিকার আছে। সাইকোপ্যাথ হাসিনারও একটা আইনের মানে ইয়াটা পাওয়ার অধিকার আছে। এটাকে আমি সমর্থন করি। সে যতই সাইকোপ্যাথ আমি হোক। আমি ওটা তো বলতেছিলাম না। আমি বলতেছিলাম যে কোনো কিছু একটা পাইলে ও এটারে ফালাইতে হবে, এটাই করতে হবে, সেই করতে হবে। ওই যে হ্যাঁ, ক্যানসেল সেটাই। কালচারের যেটা না, কথা সেটাই বললেন আরকি। আমিও সেটাই বলতেছি ফারাজ ভাই যে এই যে রক্ত খেকো পিশাচিনী যে হাসিনা, রক্ত পিপাসু যে হাসিনা, সেই হাসিনারও আইনের ইয়াটা পাওয়ার অধিকার আছে। তার আত্মপক্ষ সমর্থনের অধিকারটাও আমি সমর্থন করি। না যে সেটা তিনি ঠিক আছে আসিফ ভাই আমরা তো বলতেছি তার একটা অটোক্রেটিক I thought আমরা ক্যানসেল কালচারে বলতেছিলাম আরকি। না, ফারাজ ক্যানসেল ভাই। কালচার নিয়ে আমি না, বলতেছিলাম না, যে এই যে রক্ত পিপাসু যে হাসিনা বা মনে করেন সাইকোপ্যাথ যে হাসিনা তাকে নিয়ে না, না কিন্তু ওই আসিফ ভাই, ইসের কথা তো বলা যায়, রক্তপিপাসু বলা যায় না? যেমন দেশে যেটা চলতেছে এখন, পাহাড়ি অঞ্চলগুলোতে হ্যাঁ, যেগুলো হ্যাঁ। চলতেছে না, মাইনরিটিদের এটার উপর, জন্য সেখানে কি ইউনুসকে আপনি রক্ত আ পিপাসু না বলবেন না। আসিফ ভাই, শেখ যৌক্তিক আসিফ ভাই। পজিশন এক সেকেন্ড। যৌক্তিক পজিশন আপনি নিতে পারবেন না। কারণ হাসিনার ডিরেক্ট অর্ডার ছিল যে এই জিনিস বন্ধ, অ্যান্ড এই অ্যান্ড ছাত্র বেচারা আন্দোলন কিছু থামাইতে করতেছেই হবে। না। ছাত্র আন্দোলন থামাইতে হবে এবং পুলিশকে ডিরেক্ট অর্ডার দেওয়া হয়েছিল যে যেভাবে হোক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এবং সেনাবাহিনীকে দিয়ে পুলিশকে দিয়ে সে একদম ডিরেক্ট এই কাজগুলা করাইছে। সেগুলোর একদম এভিডেন্স আছে আমাদের কাছে। এগুলো যৌক্তিক পজিশন ভাই, যেকোনো সময় যৌক্তিক পজিশনটাই হচ্ছে নেওয়া উচিত। নো, I নো, know হি আসিফ ভাই, হি বাট ডিড সো। আমার ইনঅ্যাকশন এই যদি কারো ক্ষতি করে, আসিফ সেটা আবেগের ভাই, ইনোসেন্ট দায়ভার। হি ডিড আবেগের সো। বশে এমন কোন পজিশন নেওয়া কখনোই উচিত না, যেটা আমাদের মানে যুক্তিকে নষ্ট করে ফেলে। আপনি যে বাংলাদেশে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে সেটা তো আমিই তো হুম, বলতেছি। হিন্দুদের উপরে অফ আক্রমণ কোর্স। হইছে বাট আসিফ বা ভাই আমি তো সেটা বলতেছি না যে নাস্তিকদের ও ডাইরেক্ট জি, জি। একটু শেষ করি ভাই। নাস্তিকদের উপর অ্যাটাক হচ্ছে, বিভিন্ন জায়গায় মব কালচার চলতেছে সেটা তো আমিই বলতেছি। কিন্তু এটার জন্য আপনি ডিরেক্টলি ইউনুসকে এখন পর্যন্ত দোষারোপ করার মতো কোনো যুক্তি, কোনো রিজন আপনার হাতে এখন পর্যন্ত নাই। যেটাতে আপনি ডিরেক্টলি ইউনুসকে এটার জন্য দায়ী করতে পারবেন। হ্যাঁ, বাট ইউনুসের দেশ এখানে অবহেলা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এটার জন্য ইউনুস দায়ী সেটা কিন্তু বলার সময় এখনো আসে নাই। ওকে আসিফ ভাই, আমি আপনাকে একটা সিনারিও দেই। ধরেন আপনি যাচ্ছেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন। আপনাকে পুলিশ এসে আপনার মব করলো। আপনাকে ছিনতাই-মিনতাই করে নিয়ে গেল। অফকোর্স পুলিশ খারাপ। নো ডাউট অ্যাবাউট ইট। বাট আপনি দেখতেছেন দূর থেকে পুলিশ দেখতেছে, বাট পুলিশ কিছু করতেছে না আপনাকে সেভ করার জন্য। তো আপনাকে রব করলো হচ্ছে গিয়ে টাকা। ডু ইউ থিংক যে ২ টা মানে যেহেতু সেই পুলিশ নিজে কিছু করতেছে না, এইজন্য তার ইয়েটা কম বা তার অপরাধের ইমপ্যাক্টটা আমার উপর কম পড়তেছে। আমি তো একইভাবে রব হইতেছি। না। পুলিশের দায়িত্ব ছিল সেই কাজগুলা করা। কিন্তু এই ক্ষেত্রে সব উদাহরণ সব জায়গায় সেট করে দেয়া যায় না ভাই। এই ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ইউনুসের বাংলাদেশ যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী এখন পর্যন্ত অ্যাক্টিভ করা যায় নাই। পুলিশ বাহিনী এখনো ইনঅ্যাক্টিভ। বহু জায়গাতে পুলিশগুলা চলে গেছে। যারা থানা খালি করে পুলিশরা চলে গেছে। পুলিশরা অনেকে রিজাইন করছে, অনেকে বলছে তারা আর ফিরবে না। কারণ এমনভাবে পিটায় মারা হইছে পুলিশগুলাকে, এমনভাবে লাশ ঝুলায় দেওয়া হইছে পুলিশদের। মানে প্রায় ২০০ পুলিশকে এক রাতের ভিতরে হত্যা করা হইছে। যেই কারণে বহু পুলিশ এখন পর্যন্ত আতঙ্কিত এবং তারা আর কখনো এই চাকরি করবে না বইলা তারা সিদ্ধান্ত নিছে। সেই পুলিশদেরকে ফিরায় আনা সম্ভব হচ্ছে না। ইউনুসের পক্ষেও কারো পক্ষেই এটা সম্ভব না সেই পুলিশদেরকে সেই আশাটা দিয়ে আবার ফেরত আনা। এখন পুলিশ বাহিনী যদি কাজ না করে তাহলে তো বাংলাদেশ আসলে একটা অচল পরিস্থিতির মধ্যেই পড়বে। আমি যেটার জন্য আমিও ইউনুসের সমালোচনাই তো করতেছি। কিন্তু আমি এই পজিশনটা নিতে পারতেছি না যে ইউনুস তো হ্যাঁ, ইউনুস আর শেখ হাসিনা এক বা এইরকম পজিশনে আমি যেতে পারতেছি না। না, আমি এরকম তো এক বলতেছি না আসিফ ভাই, আমি তো এক বলতেছি না। আমি আপনি বলতেছি যে বলতেছেন হাসিনারা ইউনূস ভালো দ্বারা নাকি? না, আমি হাসিনারা ভালো বলতেছি ছিল। না। আমি আচ্ছা বলতেছি বলেন। যে ভিক্টিমাইজড হচ্ছে। এক পক্ষ তাকে নিজে যে করতেছে, ভিক্টিমাইজ করতেছে, আরেক পক্ষ ল্যাক অফ অ্যাকশন এর জন্য ভিক্টিমাইজড হচ্ছে। বাট ভিক্টিমাইজ যে হচ্ছে সেটা ভিক্টিমাইজড হচ্ছে। তাই না? না, সেই কিন্তু ভিক্টিমাইজ যে হচ্ছে সেটার কারণ যখন আমরা বিশ্লেষণ করব আমাদের তো যুক্তি দিয়ে বিশ্লেষণটা করতে হবে। আমরা তো এভাবে জাস্ট একজন ভিকটিম হইছে, সুতরাং ইউনুস দোষী। এটা এই যে পজিশনটা আসিফ নিয়ে ভাই, ডু কোনো ডু ইউ রিয়েলি থিংক যে ইসের মধ্যে মানে যার কাছে পুরো দেশের পাওয়ার আছে সে ইসের এই মাইনর অ্যাটাক গুলার উপরে তার মানে মাইনর যে সমস্যা হচ্ছে, মাইনরিটির উপর অ্যাটাক হচ্ছে এবং ধর পাহাড়ি এলাকায় যে ঝামেলাগুলো হচ্ছে সেটা সলভ করতে পারে না। তার কাছে ওরকম প্ল্যান পাওয়ার নাই। এরকম না, এই বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ঘটনা যে ঘটতেছে সেগুলাকে ট্যাকেল দেওয়ার অনেকগুলা তত্ত্ব আছে। অনেকগুলা মানে পদ্ধতি আছে। সেই আপনি কোন পদ্ধতিটা এপ্লাই করেন। যেমন ধরেন এই যে একটা তার কাছে আ ল্যাকটা কি? পদ্ধতি ধরেন নাকি ম্যান পাওয়ার? ধরেন হচ্ছে গিয়ে একটা ছাত্রলীগের একটা নেতা ধরা পড়ছে। এই ছাত্রলীগের নেতাটাকে আপনি জেলখানা থেকে আদালত পর্যন্ত তো আপনার নিতে হবে। এটা আইনগত বাধ্যবাধকতা, হ্যাঁ? এখন যে হুম, রাস্তাতে যখন নিচ্ছেন তখন গাড়ি থেকে যখন লোকটাকে নামাচ্ছেন, তখন একদল উত্তেজিত জনতা ছুটে আসলো এই ছাত্রলীগের নেতাটাকে তারা পিটায় মেরে ফেলবে। এখন এই পরিস্থিতিতে তার সাথে আপনি পুলিশ দিতে পারছেন ২ জন। কারণ ২ জনের বেশি পুলিশ দেয়া একজনের এই সরকারের পক্ষে এখন সম্ভব না। তাকে আদালত পর্যন্ত সোপর্দ করার জন্য সরকার ২ জন পুলিশ নিয়োগ করছে। বিপক্ষে মানুষ আসছে ৫০০। মানে দেখা যাচ্ছে আদালতের ময়দানে ৫০০ লোক জড়ো হয়ে ছাত্রলীগের ওই নেতারা মেরে ফেলবে তারা।
এখন আপনি যদি বলেন যে ইউনূস এটা কেন করতে পারল না? কেন ওই ছাত্রলীগের নেতাটা মাইর খাইলো ওইখানে? এটা তো ভাই একটা অবাস্তব। আপনি যদি এটা চান যে ২ জন পুলিশ মানে দক্ষিণ ভারতীয় সিনেমার নায়কের মতো ৫০০ জনের সাথে ঘুষাঘুষি করবে, এটা তো ভাই একটা অবাস্তব কল্পনা। এখন আসিফ ভাই এখন আমি যেটা একটু যেটা যেটা করা হইতেছে এখন আ এই যাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে তাদেরকে একদম ভোর ৫ টার সময় তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যেন এই মবকেও তো আপনি মারতে পারবেন না। মবকে যদি আপনি গুলি মারেন এখন বা মবের উপরে যদি আপনি অ্যাটাক করেন, তাহলে সেটা আবার আরেকটা আন্দোলনের জন্ম দিবে। আসিফ আরেকটা ভাই আন্দোলন একটু থামেন, হয়ে আসিফ যেতে ভাই পারে। প্লিজ একটু হ্যাঁ, বলেন। থামেন। আমার হ্যাঁ, কথা একটু শুনেন, ফরাজ ভাইও শুনেন। আসিফ ভাই যেটা বলতেছে, দ্যাটস পার্টলি ট্রু। এটা ঠিক। কারণ আমাদের দেশের পুলিশের এখন কোনো মরালিটি নাই। ওরা মানুষকে যাবে লাঠি দিয়ে মারবে, সেই মরালিটি তারা লুজ করেছে। দ্যাটস নট আ কেস। কেস ইস হচ্ছে যে এই শেখ হাসিনা গভর্নমেন্টের পতনের পর আপনি যেটা দেখাচ্ছেন যে পুলিশ নাই, পুলিশের স্বল্পতা। বাট ডক্টর ইউনূস হ্যাজ দ্য আর্মি, দ্য ফুল আর্মি ইস বিহাইন্ড হিম। তো আর্মি কি করছে? দেখেন, ডক্টর না, না, ইউনূসের হাবিব একটা ভাই পুরো আপনি আরো কথাবার্তা বলতেছেন। আর্মি তো আর্মির তো কাজ এটা না। দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করা তো আর্মির কাজ না। আর্মিকে তো সেই কাজের দায়িত্ব দেয়ারই কোনো গণতান্ত্রিক পদ্ধতি নাই। ভাইয়া শুনেন। যখন থানাগুলাকে ওরা রিওপেন করলো, সেখানে তো তখন আর পুলিশ ছিল না। ওখানে তারা আর্মি আনসার দিয়ে থানাগুলাকে সেটা তারা তো সেটা তো করতে তারা বাধ্য হইতেছে যে শেষমেশ বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছে। না, না, কিন্তু আমাকে এটার তো একটু কোনো সাংবিধানিক কোনো ইয়াই তো নাই, পজিশন আসিফ মানে ভাই আমাকে সাংবিধানিক একটু কোনো বলতে অনুমতিই দিতে তো নাই। হবে। আসিফ ভাই আমাকে একটু বলতে দিতে হবে। ডক্টর কিন্তু ইউনূস ক্ষমতা আপনি যেটা বলতেছেন সেটা তো অবাস্তব ভাই। সেনাবাহিনীর তো এই কাজ করার তো সেনাবাহিনীর কাজই না। যে বলতে মানে দিচ্ছেন না তো আসিফ ভাই। শুনেন, আমাদের সেনাবাহিনী মানুষকে রাস্তার মধ্যে ধরে পাছার মধ্যে পিটুনি দিয়ে গান গাওয়ায়। এটা আমরা দেখেছি, নট ইন ওয়ান কেস, ইন মাল্টিপল কেস এটা সেনাবাহিনী করেছে। সেনাবাহিনী কিছু করে না আপনাকে কে বলেছে? সেনাবাহিনী হ্যাজ দ্য অল পাওয়ার আরে ভাই এবং সেনাবাহিনী করে কি করে না সেটা তো বলি নাই। ওইটা বলে দেয়। আসিফ ভাই বলছে সেনাবাহিনীকে রাস্তায় নামানোর বোঝেন না। সাংবিধানিক ফারাজ ভাই কথাটা একটু শেষ অধিকার। করি। ফারাজ ভাই, আপনি তো কথা এখানে না হচ্ছে বুঝে যদি আপনি গভর্নমেন্টের কথা শেষ করেন ভাই, হাবিব ভাই আপনি যদি আমার কথাটা না বুঝে যদি আপনি যতই কথা শেষ করেন, বুঝছি। শেষ করে তো লাভ নাই তো। আপনার কথা বুঝেছি আসিফ ভাই। প্লিজ আমার কথা শুনেন একটু। আপনি ডাক্তার ইউনূসকে যেভাবে মানে একদম সেন্ট বানায় দিচ্ছেন, হি ইস অ্যাকচুয়ালি নট দ্যাট। আরে সেন্ট এখানে বানাইতেছে না ভাই, এখানে হাবিব ভাই বাদ কোথায় দেন। সেন্ট বানায় দিচ্ছে? বলছে মানে কথা ভাই বাদ বুঝেন দেন, না উনি সেন্ট হাবিব বানাইতেছে ভাই। এখানে না। শুনেন ভাই ফারাজ ভাই, কথাটা আগে বুঝেন, বাংলাদেশের কথা বুঝেন আগে, কথা বুঝেন আগে। কথা মানে আগে তো বুঝতে হবে ভাই কথাটা। আমি কি বলতেছে কথা আসিফ বলতেছি ভাই সেটা প্রপার বুঝতে হবে। ক্রিটিসিজম করার, সেন্ট বানানোর কথাটা বলতেছে না। শুনেন আসিফ ভাই হয়তো বলছে প্রপার শুনেন ফারাজ ক্রিটিসিজমের ভাই, মধ্যে আপনি শুনেন, না না আপনি কথা শুনে নেন তারপরে কথা বলেন। প্রপার ক্রিটিসিজমের মধ্যে আপনি বলতে পারেন, আপনি আমিও হয়তো এখানে একমত হবো যে আসিফ ভাই ডক্টর ইউনূসকে বেনিফিট অফ দ্য ডাউটটা বেশি দিতেছে। এটা যদি বলেন আমি এটাতে একমত হতে পারি। বাট আসিফ ভাই তারা সেন্ট বানাইছে, আমি এটাতে জীবনে একমত হবো না। আমি এখানে ভাই ইশাকে হাসিনাকে ইয়ে করে ডিফেন্ড করার মতো অনেকগুলো কথাও তো বলি। আসিফ ভাই তো কখনো বলেন আপনি হাসিনার সেন্ট বানাই দিচ্ছেন। আমি তো ভাই এটা নিব না যে আপনি এসে বলবেন আসিফ ভাই এনাকে সেন্ট বানাই দিচ্ছে। যেটা যে করে নাই সেই লিস্ট কারো স্ট্রম্যান করে না, স্ট্রম্যান করে কখনো আলোচনা হয় না। হ্যাঁ, এই যে আমাদের আলোচনাগুলোই হচ্ছে এই কারণে নষ্ট হয় যে আমরা মানে পরস্পরের পয়েন্ট না বুঝা জবরদস্তির মাধ্যমে মানে একটা জিনিস ঠেটাই এসে দেই আরেকজনের মুখে। এটা তো ভাই মানে আমাদের পজিশন হওয়া উচিত না। আমি তো মানে মানে ইউনূসের সমালোচনাই তো করলাম। তারপরে আমি বললাম যে সেই সমালোচনা আমি করতেছি না যে এগুলার জন্য ইউনূস দায়ী। তার মানে তো এটা না যে আমি ইউনূসকে সেইন্ট বানায় দিচ্ছি। কি বলেন না বলেন ভাই মানে কথা তো এবং একই সাথে আমি আবারও বলতেছি যে সেনাবাহিনীর এই কাজগুলা না। সেনাবাহিনীকে যেই কাজগুলা দেয়া হচ্ছে সেই কাজগুলা সেগুলা দেওয়ার সাংবিধানিক কোনো এখতিয়ার নাই। সংবিধানকে টপকায়ে এটা বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে এই দায়িত্বগুলা সেনাবাহিনীকে দেয়া হচ্ছে যেটা দেয়ার কোনো আইনগত ভিত্তি নাই। এগুলা হচ্ছে বেআইনি কাজ হচ্ছে বাট আসিফ ভাই সেনাবাহিনীর এই দেয়া তো কাজটা। হয়েছে রাইট, বাট তারপরে তো ইম্প্যাক্ট হয়নি কোনো। তারা হ্যাঁ, আইন ইমপ্যাক্ট ভঙ্গ হচ্ছে করে না। দিল। বাট এটার ইয়েটা কি হলো, মানে সেনাবাহিনীর এত ইয়ে যে ওইখানে যে তাদের উপর হামলাগুলো ইয়ে করতে আর সেনাবাহিনীকে দিচ্ছে ভাই। আপনি এই কথাটা কিভাবে বলেন আমি বুঝলাম না। ওইখানে সবচেয়ে বড় অত্যাচার তো ওখানে সেনাবাহিনীরই করে। পাহাড়িদের উপর সবচেয়ে বড় অত্যাচার তো সেনাবাহিনীরই করে। সেজন্যই আমি যখন সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেয়া হইলো আমি তো সেটারই বিরোধিতা করলাম। কিন্তু এটাও সত্য যে এই সময় আসলে আর কিছু করারও নাই। কিন্তু যেটা ইউনূস সরকার যেটা করতে পারত যে অন্যান্য অঞ্চলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিলেও পার্বত্য অঞ্চলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা যদি তারা বন্ধ রাখতো, স্থগিত রাখতো তাইলে তারা একটা ভালো কাজ করত। কিন্তু জিনিসগুলা অনেক বেশি কমপ্লিকেটেড। এখানে আ একদম স্ট্রেইট আপনি হ্যাঁ এবং না তে যাইতে পারবেন না। মানে অনেক কমপ্লেক্স আলোচনা। প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করে তারপর আগাইতে হবে। ফারাজ ভাই, হাবিব ভাই আপনারা একটু কথা বলেন আমি তাহলে একটু ঘুরে আসি। ওকে, ওকে ঠিক আছে, ওকে, সমস্যা ওকে, নেই। ঠিক আছে। আচ্ছা ফারাজ ভাই, এবার আপনার সঙ্গে আমি একটু হ্যাঁ, কথা বলি। আসিফ ভাই তো আমার কিছু বলতেই দিল না। শুনেন, এই যে মানে অর্থাৎ এভার আসিফ সিন্স ভাই হাসিনা বুঝছেন আওয়ামী লীগের উপর যে হেটটা বুঝছেন, এইটা হচ্ছে আসিফ ভাই মাথা মতো নষ্ট করে দিচ্ছে। আওয়ামী না লীগ সেটাই আওয়ামী লীগ hate।
No, ever since, শুনেন, I'm not a very fan of Aওয়ামী লীগ, definitely not. Ever since হাসিনা ousted, আমাদের দেশে গত 2 মাসে বা 1.5 মাসে যেই জিনিসগুলো হয়েছে, সেটা কিন্তু শেখ হাসিনার 17 বছরেও ওই পর্যন্ত হয়নি। কারণ দেখেন, শেখ হাসিনার অনেক প্রবলেম ছিল। সে বিভিন্ন সময়ে ওই হেফাজতিদের কাছে গেছে যে উনি কওমি জননী সাজছে, উনি মসজিদ বানাবার দোহাই দিছে, তারপরে উনি নামাজ পড়ে সকালবেলা কোরআন শরীফ পড়ে উনি কাজ শুরু করেন। এই সমস্ত আচ্ছা, ব্ল্যান্ড এইগুলো জিনিস আমার কাছে উইয়ার্ড লাগে হাবিব ভাই। একটা second। এই জিনিসগুলো যে ধরেন মাদ্রাসার শিক্ষাকে রেকগনাইজ করা, হয়তো বা এই জায়গায় কিছু স্টেপে ভুল ছিল, যেটার জন্য বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির মধ্যে মাদ্রাসা চাপ ভরে গেছে, এখানে একটা ফ্ল আছে। তারপর বাট এই যে ধরেন মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এগুলো তো ভাই একটা গভর্নমেন্টের আলটিমেটলি, যেখানে আপনার কট্টরপন্থী এত বড় একটা সমাজ আছে, সেখানে তো মাঝে মাঝে গভর্নমেন্টের সরকারকে খুশি করতে এগুলো মানে মানে বাধ্য হয়ে করা না, কাজের মতো শেখ হাসিনা করা তো কাজ। এগুলো করেই নিজের মানে নিজের গর্তটা নিজেই সে তৈরি করেছে। তখন সে বুঝে নাই। তখন ওই আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত যারা আদার স্ট্রিমে ছিল, যদি আপনি আমাদের কথা বলেন, আমরা যখন সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বিভিন্ন সময় বলতাম যে এরকম মামুনুল হকের মতন লোক কেন এরকম সমস্ত স্ট্যাচু ভেঙে ফেলার হুমকি দেয়, শেখ হাসিনা কিছু বলে না কেন? কারণ সেখানে শেখ হাসিনা ইজ এ হিপোক্রেট। সে দুই দিক ব্যালেন্স করতো, বুঝতে পেরেছেন? বিকজ সে ভোটের রাজনীতি করে। করলেও শেখ হাসিনার একটা লিমিট ছিল। শেখ হাসিনার সময় কিন্তু প্রকাশ্যে এই যে জামাত, এই যে আপনার মৌলবাদী বা যারা এই যে আপনার খুব মানে দুর্ধর্ষ মানে নৃশংস হত্যাকারীগুলো ৭১ সাল থেকে যারা শুরু করছে, তারা এই ১.৫-২ মাসে যেটা করেছে শেখ হাসিনার সময় কিন্তু সেটা করতে পারে নাই। এখন প্রকাশ্যে বলা হচ্ছে পূজা হতে দেব না, প্রকাশ্যে বলা হচ্ছে মাজার ভেঙে ফেলাও, প্রকাশ্যে বলা হচ্ছে কোনো বীর শ্রেষ্ঠ এগুলো আমরা কিছু বুঝি না, কোনো মূর্তি রাখা যাবে না। ডক্টর ইউনূস আপনি দেখেন, সে গিয়েছে জাতিসংঘে, সেখানে সে সাথে ৩টা নিয়ে গেছে শিবিরের চেলা। এগুলাকে আবার ক্লিনটন ফাউন্ডেশনের ইয়ের কাছে পরিচয় করাই দিতেছে। হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দিস কি বলে দ্য স্টুডেন্ট আপরাইজিং। ভাই, আপনি একটা সাইকেল দুর্ঘটনা হয়েছে কোথায়, এইটা দেখিয়ে আপনি পুরো বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিবেন, সেটা তো হতে পারে না, তাই না? তো এই যে হিপোক্রেসি গুলা, যেগুলো আমাদের দেশের মানে গত মানে লাইক 16 বছর হাসিনার সময় হয় নাই, এখন কি হচ্ছে, মানে গড় রাহা ভাবে হচ্ছে। আসিফ ভাই বলছে আর্মি কিছু করতে পারে না, আর্মি ইজ ডুইং এভরিথিং, এবং লেটলি তো আর্মিকে মেজিস্ট্রেসি পাওয়ারই দেওয়া হয়েছে, বুঝতে পারেন না? এবং এই যে প্রথমত হচ্ছে ধরেন আমরা যদি এটা অ্যাসেট রাখি, যে চট্টগ্রামটা অ্যাসেট রাখি, দেন বাকিগুলো তো কি আর্মির অ্যাকচুয়ালি করার কোনো ইচ্ছা আছে? মানে এই মবদেরকে না, থামানো বা সেকুলারিজম প্রতিষ্ঠা করা। কারণ ইউনূস তো জামাত ইসলামের কোলে বসে আছে, বুঝতে পারছেন? জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের হামাস। একটা থিং ইজ যে যেমন উত্তরার যে উত্তরার যে পূজার সংক্রান্ত যে সমস্যাটা হইলো, যে 11 নম্বর সেক্টর করতে দেবে না, 13 নম্বর সেক্টর হবে। অ্যাজ ফার এজ আই নো, এটার সাথে আর্মিও একমতই ছিল আর কি, যে ওইখানে হবে না, ওইখানে হবে। অ্যান্ড পরবর্তীতে ধরেন আরেকটা ঝামেলার ক্ষেত্রে আর্মিরা ওইরকম মানে তারা মবের সাথেই তো, মানে আর্মি তো মবের বাইরে না, বা না, আমি শেষ পর্যন্ত বলছি, শুনেন, 11 নম্বরে পূজা হবে না, ওরা বলছে যে পূজাটা কোথায় হবে, মুগ্ধ স্কোয়ারে। ওইটা কিন্তু নট ইন 11, ওই মাঠে না। তো কাজে আর্মি, হয় না। হ্যাঁ, এগুলো আর্মি পেট্রোনাইজ করছে। অর্থাৎ ওরা যেটা বলছে যে ওরা তো জামাত, ওরা যেটা বলছে সেটাই বহাল রইলো। এখন আর্মি করলো কি, একটু টেকনিক্যালি অন্যভাবে ঘুরিয়ে বললো যে ঠিক আছে, ওই মাঠে তো আর হবে না, আমরা মুগ্ধ মাঠে করবো। মুগ্ধ যে কোথাকার কোনো যে পানিওয়ালা, তাই না? সো এখন দিস ইজ স্যাড, সে মারা গেছে, ডেফিনেটলি ইট ইজ। বাট লাইক এখন এই যে যেটা ইউনূস যেটা আছে, ইউনূস হচ্ছে একদম সেই যে রক্ত পিপাসু জামাতের কোলে বসে রয়েছে, বুঝতে পেরেছেন? যার জন্য সে জাতিসংঘে যতগুলা লোককে দিয়ে গেছে, দিস আর অল জামাত বাই বাইন্ড। দিস ইজ ডক্টর ইউনূস। এই জিনিসটা আসিফ ভাই বুঝতে চায় না, আমি বুঝলাম না। শেখ হাসিনাকে আমি অ্যাপ্রিশিয়েট করি না। শেখ হাসিনা ওয়াজ এ ডিক্টেটর, ডেফিনেটলি হিজ কারাপশন ছিল তার মধ্যে, তার লগের লোকগুলা মানে যাচ্ছে তাই ছিল, ছাত্রলীগ যাচ্ছে তাই করতো। দিস আর অল ব্যাড থিংস। উই আর নট ডিফেন্ডিং শেখ হাসিনা। শেখ হাসিনা গট হোয়াট শি ডিজার্ভ, যেটা তার পাওনা ছিল সেটা সে পেয়েছে। কিন্তু ডাজ ইট মিন যে এখন ডক্টর ইউনূস এসে সমস্ত বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, চাকা টাকা এগুলো সমস্ত পাল্টে দিয়ে একটা ওই যে আপনার ইসলামিক কি বলে ব্রাদারহুড বা ওই যে হামাস বা হিজবুল্লাহ জাতীয় একটা গ্রুপের সঙ্গে ডক্টর ইউনূস ইজ অ্যাসোসিয়েটেড হিমসেলফ। ফারাজ ভাই বলেন। আমি আমি টু বি অনেস্ট, আমার এই জায়গায় আমি বলবো যে আমার ইউনূসের এগেইনস্টে বায়াসনেস আছে। সো আমি একবারে আমি অ্যাকচুয়ালি তেমন কোনো কমেন্ট্রি করতে যাচ্ছি না, বাট আমি মনে করি যে এই যে ইয়েটা আছে, আসিফ ভাইকে ধরেন একটা এই যে ইউনূসকে একটা সুযোগ দিতে হবে। এই আমি মানে আর কি পার্সোনালি কনভিন্স হচ্ছি না যে ইউনূসের সেই ইচ্ছাটা আছে যে অ্যাপার্ট ফ্রম বাংলাকে ইসলামাইজেশন না করার কোন একটা পজিশন যে তারা হোল্ড করবে। ফর এক্সাম্পল দেখেন, তারা যে শিক্ষা নতুন পাঠ্যসূচি বানানোর জন্য, সিলেবাস বানানোর জন্য যারা করলো, বই লেখার জন্য যাদেরকে নিয়োগ করলো, তাদের মধ্যে দুজনকে জামাতিরা বললো যে এদেরকে নেওয়া যাবে না। আলটিমেটলি কিন্তু তাদেরকে বাধ্য হয়েছে। সেটা তো বলছি, ইউনূস ইজ আ পাপেট। প্যাট্রোনাইজ করা
আপনি ইসলামকে পেট্রোনাইজ করা এই জিনিসটা তো আই গেট ইট ভাই। আপনি যে কনভিন্স পুরোপুরি আমি জানি, বুঝতে পারছি আপনি কনফিডেন্ট। দ্য থিং ইজ আমিও কনফিডেন্ট, বাট আমি মানে আমি রিয়ালাইজ করতে পারি যে আমার ইউনুসের এগেইনস্টে একটা বায়াসনেস আছে। এইজন্য আমি এরকম বড় গলায় বলতেছি না। বাট আমি যতদূর বলতেছি যে আমি পার্সোনালি কনভিন্স না যে ইউনুস ইসলামকে পেট্রোনাইজ করে না। আমি যতদূর দেখতেছি আমার আমার শুনেন জেনুইন আসিফ ভাই, আমি কিন্তু শেখ হাসিনার মতন কোনো সময় বলি না যে ইউনুস সুদখোর, ইউনুস এটা বলা লাগবে না। দিস আর রাবিশ থিং, দিস আর রাবিশ, ওরকম কথা আমি বলি না। ইউনুসের এটা কেউ বলে না, এটা তো কেউ বলে না। না, এটা তো শেখ হাসিনা আওয়ামী লীগ বলতো, আমি তো এটার সঙ্গে কখনো আমি একমত ছিলাম না, মানে তাই না? আমরা আমাদের মতো তো আর কেউ বলে না, এটা তো আমাদের মতো কেউ বলে না। আচ্ছা আসিফ ভাই, ফার্স্ট ওইটা বাদ দেন, হেজবুল্লাহ তো দিছে মানে ওদের হাসান নাসরুল্লাহ ইজ গন, এলিমিনেটেড, শুনছেন কিনা কথাটা? যেতে আমি এটা কি ওর ছবিটা সামনে দাঁড়ানো একটা জিনিস না, দেখে। ছবিটা না আপনি খেয়ে যাবেন, ও ছবিটা বোধহয় আনাতে একটু প্রবলেম আছে বোধহয়। ও তাই নাকি? আমি তো ফেসবুকে তো দেখলাম। যারা ফেসবুকে দেখলাম আমাকে সাসপেন্ড করছিল, বুঝছেন? যে তাই নাকি? Terrorist শালা। তো চিন্তা করেন এই যে ইসরায়েল, দেখেন ওদের ইন্টেলিজেন্স হাউ, মানে এটা মানে রাতারাতি এক সপ্তাহের মধ্যে মানে পুরো হিজবুল্লাহ সব লিডারশিপ ইলিমিনেট করে দিচ্ছে। আর ইসরায়েলের ইসরায়েলের নেতানিয়াহুর বক্তব্য শুনছেন? না, শুনছি নেতানিয়াহু ইজ ড্রাকুলা, কিন্তু দেখেন হিজবুল্লাহ না ড্রাকুলা, না আমি মোটেও নেতানিয়াহুর ড্রাকুলা মনে করি না। কতদিন সহ্য করবে ইসরায়েল? কত সহ্য করবে, রাইট? একেবারে ফাটাই দিয়ে আসছে নেতানিয়াহুর বক্তব্যে, একেবারে যে আজাইরা মানবতা দেখানো, এটা একদম ফাটাই দিয়ে আসছে যে তুমি যদি আমাকে ইয়ে করো, অ্যাটাক করো, আমি তোমাকে ছাড়বো না। তুমি এটা মনে রাখবে, বলছে যে ইসরায়েলের লোক গভর্নমেন্টকে বলে দিচ্ছে যদি তোমরা আমাকে অ্যাটাক করতে আসো, এটা মাথায় রাখবা যে ইসরায়েলের কোনো এমন কোনো কান্ট্রি নাই যে এটার মধ্যে ইসের মধ্যে মানে সরি ইরানের এমন কোনো কান্ট্রি নাই যেখানে ইসরায়েলের হাত, কথাটা শেষ করতে দেন। ইরানের এমন কোনো কানাকুঞ্চি নেই যেখানে ইসরায়েলের হাত নেই। ইসরায়েলের হাত যেতে পারবে না। একেবারে ফুল অন ব্যাং অন কথা যেগুলো বলে আসে, একদম ভালো বলে আসে না। আর এখন সবচেয়ে বেশি যেটা ইয়া হয়েছে মানে এই যে সোকল আমরা যেটা সিভিলাইজ ওয়ার্ল্ড বলি, দেখেন হিজবুল্লাহ তাদের দে হ্যাভ লাইক 100 লাইক 50,000 or so missile, and some of those are ballistic missiles, precision guided missiles. দেখেন এই মিসাইল গুলা ওরা বৈরুতের একটা সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটা এলাকার মধ্যে এই জিনিসগুলোকে তারা অ্যাসেম্বল করেছে। তাহলে চিন্তা করেন এটা কতটুকু একটা কাওয়ার্ড পার্টি, যে একটা মানে ঘনবসতিপূর্ণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নিচে পুরো তাদের হেডকোয়ার্টার। তার মানে কি, লাইক হোয়াট দ্য হেল ইসরায়েল ইজ গোনা ডু দেন? ইসরায়েল কি তাহলে ওখানে বলবে যে আমাদের লোক মরে যাচ্ছে, শিশু মরছে, মেয়ে মরছে, বৃদ্ধ মরছে? ভাই এটা তো কতটুক, এটা তো কোনো ওয়ারফেয়ারের কোনো নর্ম হতে পারে না যে তুমি তোমার সমস্ত কিছু ইউ উইল হাইড আন্ডার দ্য সিভিলিয়ানস, তাই না? সে একটা এমন একটা জায়গার মধ্যে তার ওই ইয়ে তো বলছো যে ড্যানিয়েল হ্যাগারি, যে আমরা ইলিমিনেট করেছি তাদের মানে কি বলে এপিসেন্টার অফ হেজবুল্লাহ। হেজবুল্লাহর এপিসেন্টারটা কোথায় ছিল? আন্ডার দ্য কি বলে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স অফ দ্য ভেরি পপুলাস এরিয়া। আপনি চিন্তা করতে পারেন যে তারা কতটুকু কাওয়ার্ড, কিভাবে তারা হিউম্যান, তারা চায় যে লাশের এগেইনস্টে তারা লুকায় থাকবে। তারা মানে যে প্রিসাইজ অ্যাটাকটা করলো তারা এই যে আপনার পেজাটে যাতে যে অ্যাটাক গুলো করছে, ওরা তো আমি হাসতে মোবাইলের পেজের আল্লাহু আকবার বলে উঠছে। আমি আজকে একটা ছবি শেয়ার করছি। নাসরুল্লাহ কইছে যে পেজ আছে সব ফালাই দাও, যোগাযোগ দরকার নাই। এরপরে তো সবকিছুই ফাটছে, শুধু পেজার না, এরপরে তো সবকিছুই ফাটছে। পেজার, তারপর ওয়াকি টোয়াকি, দেখেন কি মানে অবস্থা। কিন্তু সবচেয়ে আমার জানা মতো তো পরে যে আপনার ক্যামেরাগুলো ফাটছে, যে সিসিটিভি যে ক্যামেরাগুলো ছিল ওগুলো ফাটছে। মানে কোনো ইলেকট্রনিক ডিভাইসই আর তখন রিলায়েবল ছিল না। ইভেন যারা ওই যে দোজ হু আর ইউজড টু উইথ ইউজিং দ্য মানে স্মার্টফোন, দে ওয়্যার অলসো লাইক স্টপ ইউজিং দ্য ফোন অ্যাজ ওয়েল। কিন্তু আমার কথা হচ্ছে এখন দেখেন এই যে আজকে ওয়ার ইজ ব্রিটেন, ওয়ার ইজ ফ্রান্স, যারা একদিন বলতেছিল তাদের তো এখন বলা উচিত দে শুড টেক ইট আউট, বিকজ হেজবুল্লাহ মেড দেয়ার হেডকোয়ার্টার আন্ডার দ্য অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এটা কি কোনো ওয়ারফেয়ারের নর্মে পড়ে? এটা কত কি ধরনের একটা বদমাশ এই যে হেজবুল্লাহ, ইরান, দিস আর অল ইভিল কান্ট্রি, এবং এগুলাকে দমন করার জন্য নেতানিয়াহু ইজ দ্য ওয়ান, হি ইজ দ্য ম্যান। অ্যাট লিস্ট সে এগুলা বলতে পারতেছে মানে বহির্বিশ্বের কাছে, বুঝতে পেরেছেন? এটাই। তবে এটা ঠিক আর কিছু ডিসপ্রপোর্শনেট এরকম যদি মানে আল্লাহু আকবার টু ইউ টু লেখা দাবাস, আল্লাহু আকবার টু ইউ, এটা না আমি খুব হাসতেছিলাম। আমি যখন শুনছি আমি কিরে ভাই পেজার আমি কোনো বুঝি নাই। পরে আমি শুনলাম যে পেজার তো আর ট্র্যাক করা যায় না, পেজার তো অ্যানালগ একটা সিস্টেম, তাই না? এটা দিয়ে হেজবুল্লাহরা যোগাযোগ করবে, তো ইসরায়েল বুঝবে টুসবে না। ইসরায়েল ওটা দিছে যে মুমিনরা মনে করেন ইসের উপরে প্যান্টের উপরে একটা সিমেন্টের ইয়ে বাইদা আসে, ইটমিট বাইদা আসে, যে বোম মারলে যেন পিনাসটা বেঁচে থাকে, পিনাসটা ঠিক থাকে, ওই জায়গায় ফাটাই দিচ্ছে একেবারে। মানে চিন্তা করা যায়। দিস ইজ সো আমি খুবই মানে এক্সাইটেড, ডিলাইটেড যে এরকম একটা ইভিলকে মানে ইসরায়েল অ্যাট লিস্ট ফাইনালি গট ইট, তাই না? তাকে ইলিমিনেট করতে বাধ্য হয়েছে। এরপরে কিন্তু এখন ইরান, দেখেন ইরানের কমিনি ওই যে ওদের যেটা রিলিজিয়াস হাইয়েস্ট লিডার, ও কিন্তু এখন হাইডিং এ চলে গেছে, কারণ হি ইভেন ডিডন্ট থিংক হিমসেলফ সেফ যে কখন আবার ইসরায়েল তাকেও মারবে। আসলে এই এলিমেন্টস গুলাকে আসলে অ্যাসাসিনেট করা উচিত,
বিকজ দে আর দ্য ইভেল। নিজের দেশে মেয়েদেরকে পিটায় মাইরা ফেলায় সামান্য চুল চুল দেখা যায় এই সমস্ত কারণে। ওরা যায় জাতিসংঘে মানবাধিকারের কথা বলে, ওই কি বলে না বলে, ভাই এগুলা কি রে ভাই, হাস্যকর জিনিস না? এবং এগুলাই বাংলাদেশে টেলিভিশনে প্রচার হয়। দিস ইজ দ্য সিচুয়েশন। ফারাজ ভাই বলেন। না, আমার আর তেমন কিছু বলার নেই ভাই। থ্যাংক ইউ তার জন্য। আমি তো একমতই আপনার সাথে। And আমি কেউ মনে করি না কোনো একটা সভ্য কোনো একটা সভ্য আলোচনার মধ্যে এই ইরানের মতো অসভ্য দেশের জায়গা দেওয়া উচিত। একদমই না, একদমই না। দেখি এই ব্যাপারে আসিফ ভাই কি বলে। আসিফ ভাই বলেন, শুনি। আমি আপনাদের আগের কথাগুলো শুনিনি, তো এজন্য বুঝতে পারতেছি না মানে ইয়াটা কি। তো ওই যে হেজবুল্লাহকে যে এলিমিনেট করা হয়েছে, আমরা যেটাই বলতেছিলাম যে দেখেন ওদের যে ড্যানিয়েল হ্যাগারি, যে ইসরায়েলের যেটা ওই যে প্রতিরক্ষা স্পোকসপারসন বেরিয়াল, ও কিন্তু বলছে যে উই হিট দ্য এপিসেন্টার অফ হেজবুল্লাহ হেডকোয়ার্টার, এবং ওয়্যার ইট ওয়াজ সিচুয়েটেড আন্ডার দ্য অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ওয়াজ এ ভেরি ডেন্সলি পপুলেটেড সিটি। সেটার নিচে হেজবুল্লাহ তাদের বাংকার বানিয়ে রাখছে, এবং সেখান থেকে তারা ওইখান থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। এটা কি ধরনের হিপোক্রেসি, লাইক হাউ দে আর ইউজিং দ্য হিউম্যান সিভিলিয়ান অ্যাজ এ শিল্ড। এটা মানে এর চেয়ে বড় কাপুরুষ আর কে হতে পারে আপনি বলেন আসিফ ভাই? এটা তো নর্মাল ওয়ারফেয়ারের মধ্যে পড়ে না। এই নর্মটা তো এটা একটা ওয়ার ক্রাইম হেজবুল্লাহ যেটা করেছে, তাই না আসিফ একদম, ভাই? একদম। হ্যাঁ, এই বিষয়ে তো কোনো দ্বিমত নাই। ঠিক আছে, তাহলে আমরা পরের জনকে যুক্ত করি। দেখি আমরা আর কারা আছে তাহলে। আচ্ছা, হাবিব ভাই কি চলে গেল নাকি? আই ডোন্ট নো ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের আচ্ছা জনকে ভাই, যুক্ত পরের করি। জনকে যুক্ত করুন। পিকে আপনাকে যুক্ত করা হয়েছে। পিকে আপনি বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। শুভেচ্ছা ভাইয়া। আপনার আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। ভালো আছেন আজ ভাইয়া? হ্যাঁ, ভালো আছি, বলেন ভাই। আমরা তো ভালো নেই ভাই। আচ্ছা, দেশের যে অবস্থা, বাংলাদেশের এখন ভয়াবহ পরিস্থিতি। এই গতকাল মানে গত পরশু আমার একটা ঘটনা আপনাকে বলছি, শেয়ার করি, কারণ এটা জানার হয়তো আমার জন্য দরকার। আমি যেখানে থাকি তার পাশে একটা বিল্ডিং এ সে 4 তলা থেকে, তার ফ্যামিলি মানে 4 তলা থেকে 2 তলা নামবে, হিন্দু পরিবার। তা নামার পর 2 তলা নামছে, ওখানে লেবার যারা আছে 4 জন লেবার, ওদের বস মানে ওদের বসে পারে, লেবারের ওস্তাদ যে ওদের পারেছে। ওদের মধ্যে 5 জনের মধ্যে একজন দাড়ি টুপি, হ্যাঁ, সেও মাল টানতেছে। টানার পর 4 তলা কমপ্লিট হওয়ার পর 2 তলা নামছে। ওখানে ওই মেয়ের বাবা এবং মা আর মেয়েটা কি করছে, ওর মা বলতে তুমি যা 4 তলা দেখে আসো কিছু জিনিসপত্র আছে কিনা। তো ওই যে লোকটা, মানে যে বদমাইশ লোকটা, টুপিওয়ালা এবং দাড়িওয়ালা, সে কি করছে, ওই মেয়ের পিছে পিছে ওই 4 তলা উঠছে। আর তার বাবা মনে করছে হয়তো সে হয়তো সিগারেট টিগারেট খাক কিংবা হয়তো বাথরুমে যাবে, এই ধারণা করছে। সে যখন ওই মেয়েটা অনার্সে পড়ে, সিটি কলেজে, ঢাকা সিটি কলেজ, ইন্টার থেকে সিটি অনার্সে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। তো তাদের বেড়ায় ধরছে, ঝাপটা দিয়ে ধরছে না, সে এমন চিৎকার দিয়ে সাথে সাথে দোতলা নেমে আসছে। নেমে আসার সাথে তার বাবার বলছে, বাবা এই ব্যাপার। সে কান্নাকাটি শুরু করেছে। তার বাবা কি কোনো হিন্দু লোক, সে নামার পর সাথে সাথে সে ওই স্টাম্প দিয়ে দুমদাম মার। তার পাশে একটা ছোট্ট একটা মন্দিরের পাশে একটা খোলা মাঠ আছে, ওখানে স্থানীয় ছেলেমেয়েরা আছিল খেলাধুলা কথা আছে, তাদেরকে বলো, শেয়ার করলো, ভাই দেখেন এই ব্যাপার, এই ঘটনা। তারা সবাই গেল, যার পর তাকে ওই রুমের মধ্যে, একটা খালি একটা রুমের মধ্যে আটকে গেলো। আটকে ওখানে অনেক মানে উত্তম মধ্যম দেওয়া হলো। সে এই ধরনের কি দিচ্ছে, এই দেখো তোমরা কিন্তু আমাকে মারতেছো, ঠিক এই ঘটনাটা এতটুকু করো না, এটা সমস্যা হবে, এই ঘটনাটা এতটুকু করলে সমস্যা হবে, তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। তো এই যে মন মানসিকতা, সে দাঁড়িয়ে রাখছে, টুপি পড়ছে, এবং অহরহ ঘটনা ঘটতেছে এর মধ্যে, বেশ মঠ মন্দিরে ভাঙা শুরু হচ্ছে। তো এটা নিয়ে আমি চিন্তা করতেছি যে এই দেশের কি এক পরিস্থিতিতে, এবং সব দাঁড়িয়ালা, সব টুপিওয়ালা, এখন কোনো কথা বললেই তারা রেগে যাচ্ছে। এর মধ্যে আমি এরপর পুলিশ আসলো, পুলিশের কাছে সে দিয়ে দিচ্ছে। যেহেতু মব জাস্টিস, আপনার কিছুদিন আগে আপনার লাইভ প্রোগ্রামে আমি দেখলাম, ওই যেটা আপনি বললেন, যে অন্যায় করো তাকে মারা যাবে না, তাকে আইনের আশ্রয় দিতে হবে, আইনের সুযোগ দিতে হবে। কিছুক্ষণ আগে আপনি বলেন, ঠিক আছে, এই যে এই ধরনের একটা অপরাধ, তাকে তো মেরে ফেলা ছাড়া তো কোনো পথ আমি দেখি না। আপনার মতামতটা কি ভাই, বলেন। ঠিক আছে পিকে ভাই, আপনার ঘটনাটা শুনলাম আমরা। আমরা তো এইগুলা নিয়েই আলোচনা করতেছি, অনেকদিন ধরেই আলোচনা করতেছি। পিকে ভাই, আপনার কি আর কিছু বলার আছে? হ্যাঁ, একটা স্পেসিফিক একটা প্রশ্ন আছে ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে, আমি খুব লাইক করি আপনার, 1 বছর ধরে আমি শুনতে শুনতে আমার মানে আমি ধর্ম সম্বন্ধে আমার একদম বিতৃষ্ণা চলে আসছে, বিশ্বাস হচ্ছে না। কালকে পরশুদিন আমার এক কলিগ, 2 জন, আমরা 3 জন একসাথে কথা বলতেছি। তাদের সাথে আমার প্রশ্ন ছিল এরকম, সৃষ্টিকর্তা মানে সৃষ্টিকর্তা নেই। সে আমাকে প্রশ্ন করতেছে, সৃষ্টিকর্তা যদি না থাকে, ধরেন আপনি বলছেন কিছু নেই, এই পৃথিবী, গ্রহ নক্ষত্র, এই ভূমণ্ডল, এগুলোর তো একজন অবশ্যই আছে, হয়তো আমি দেখছি না, আপনিও দেখছেন না, তাহলে এগুলোর এটা একজন কি অবশ্যই কারণ? আছে মানে কথাটার মানে কি? এগুলোর একজন অবশ্যই আছে কথাটার মানে কি? মানে একজন এটার নিয়ন্ত্রণ, মানে এটা পরিচালনা করছে একজন আছে, পরিচালক, উনি এটা বুঝাতে পরিচালনা চাচ্ছেন। যে করছে একজন আছে, যে এটা কিভাবে কে শিওর হইলো, কেমনে শিওর হইলো, কোন ইনফরমেশনের ভিত্তিতে শিওর হইলো? কোন ইনফরমেশন বলতে সে বোঝাতে চাচ্ছে যে আজ থেকে এই ধরেন 570 খ্রিস্টান নবীজি আসার পর
এবং ভাই, তার ভাই পূর্বে আপনাকে হ্যাঁ, হ্যাঁ, আমি জিজ্ঞেস করতেছি যে এই যে একজন তো আছে নিয়ন্ত্রণ করতেছে, একজন যে আছে ডেফিনিটলি আছে বললেন যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তথ্যটা কিভাবে ভেরিফাই করলো বা এই তথ্যটার সোর্সটা কি? এটা কিভাবে আপনি নিশ্চিত হইলেন? সে বলতে চাচ্ছে যদি সৃষ্টিকর্তাই যদি না থাকে এই পৃথিবী গ্রহ নক্ষত্র কিভাবে আসলো, এটা প্রশ্ন না, সে আমাকে উল্টা কিভাবে প্রশ্ন আসলো করলো। এটা তো একটা আমি প্রশ্ন হইলো। সে তো প্রমাণ হ্যাঁ, দিবে হ্যাঁ, যে এটার জন্য সৃষ্টিকর্তা আছে। এটা তো আপনার একটা উল্টা প্রশ্ন করলো। এটার প্রশ্নের উত্তর আপনি কইবেন জানি না ভাই। আপনি কন। আপনি যেহেতু দাবি করতেছেন আপনিই কন। বলার সাথে প্রমাণটাও দিয়েন। হ্যাঁ? এই যে আপনি যে আমি কইতেছেন না আল্লাহ করছে হ্যাঁ, বা সৃষ্টিকর্তা করছে। এটা হ্যাঁ, যখন হ্যাঁ, আপনি কইবেন, কওয়ার সাথে এটার সপক্ষে প্রমাণটাও দিবেন আপনি। দাবিটা তো হ্যাঁ, ওই বেড়াই করতেছে। আপনি তো আর কিছু দাবি করেন নাই, তাই না? না, না। আমি আমি শুধু প্রশ্ন করছি যে সৃষ্টি বলতে সৃষ্টি তত্ত্ব, আমি বলছি হ্যাঁ ঠিক আছে। সৃষ্টিকর্তা একজন আছে যেটা প্রমাণ ব্যতীত আমি বিশ্বাস করি না। তবে আছে, আমি এটা মানছি। এভাবেই বলতে তো চাচ্ছি আছে কথাটা। এটা মানছেন কেন ভাই? আছে যে এটা কেন মানছেন? এটার সপক্ষে কি প্রমাণ আছে? এটার সপক্ষে তো কোনো প্রমাণ নাই। তাহলে হুদাহুদি কেন মানতে গেছেন আপনি? না মানলে আবার দেখা যাচ্ছে যে এটা নাই, যেটা আমি তাহলে তার তাহলে প্রমাণ করতে পারছি না। যেই সৃষ্টিকর্তা হ্যাঁ, আছে, সেই সৃষ্টিকর্তা হ্যাঁ, হ্যাঁ। এমনে হইলো কেমনে ভাই? ওইটারে তো যদি কেউ না বানায় তাহলে সে বেটা এমনে হইলো কেমনে? না, আমি তাকে এভাবেই বলছি, আপনার যে কথা আমাকে এক্সাম্পল দিচ্ছিলেন এর আগে আপনার লাইভ গুলো শুনছি, আমি বললাম যে একটা আপনি গাছ, গাছ থেকে একটা পেয়ারা। হ্যাঁ, মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করতে যেই সমস্যাটার মধ্যে পড়তেছেন যে কেমনে হইলো ভাই? এই একই হ্যাঁ, হ্যাঁ, সমস্যা তো ওই ঈশ্বরের ক্ষেত্রেও থাকতেছে। সমস্যা তো সমাধান হচ্ছে না তো। আপনি যে সমস্যাটার সলভ এর জন্য ঈশ্বর ধারণা কল্পনা করতেছেন, হ্যাঁ, সেইখানেও তো হ্যাঁ, ওই একই প্রবলেম তো থেকে যাচ্ছে যে ওইটা আইলো কোত্থেকে ভাই? ওইটা কেমনে এমনে হইলো? ওই সৃষ্টিকর্তাটা কেমনে আইলো? ওইটারে কে চালাইতেছে? তাহলে তো সমস্যা হ্যাঁ, ঠিক আছে। থাকলোই তো। ঠিক আছে ভাই, আপনার কথা আমি ওইভাবে ওর ফিনিশিং দিচ্ছি। উনি আমাকে বলতে আপনি আসলেন কোথা থেকে, আমি আসছি আমার মা বাবার দুজনের সংগমের মাধ্যমে আমি জন্ম নিয়েছি, সৃষ্টি না। তা আমার মা বাবা সেই একই ক্যাটাগরিতে এই একই সিস্টেম আসছে। ওকে, উনি বলতে তাহলে ঠিক আছে, তাহলে একই সিস্টেম যখন আসছে তো ওনার পূর্বে একদম ফার্স্ট তার কি আসছে, প্রথমে উনি ফার্স্টে যখন চলে গেল তখন বলে আদম এবং হাওয়া। এই আদম হাওয়াকে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি করছে। উনি ভাই আমাকে এইভাবে এক আদম ফিনিশিং এবং দিল। হাওয়া থেকে যদি কোন প্রাণী হ্যাঁ, জগতের উৎপত্তি ঘটে, কোন একটা প্রজাতির হ্যাঁ, উৎপত্তি ঘটে, ওই প্রজাতি তো হ্যাঁ, টিকতে পারবে না ভাই। কারণ ওদের মানে জিন একরকম থাকবে। জিনগত বৈশিষ্ট্যগুলা একরকম থাকবে। ভেরিয়েশন থাকবে না। তাহলে ওই প্রাণীকুলটা দ্রুত মারা যাবে। প্রতিবন্ধী বাচ্চা-কাচ্চা হবে। আপনি একটা ভাই বোন রে আপনি একটা দ্বীপে ছেড়ে দিয়ে আসেন। তার কয়েক জেনারেশন দেখেন। দেখবেন যে ওরা বাঁচবে না বেশিদিন, টিকবে না বেশিদিন। ওদের ভিতরে প্রতিবন্ধী বাচ্চা-কাচ্চা হইতে ওরা প্রজাতি নষ্ট হয়ে যাবে ওরা। ও আমাকে বলে তাহলে বন্ধা যারা আছে যাদের সন্তান আছে তার ওদের ক্ষেত্রে কিভাবে হলো? আপনি বলছেন যে সৃষ্টিকর্তা নাই, যে ওদের যে আমি বললাম যে উভয় সঙ্গমের মাধ্যমে আমরা জন্ম নিছি। আর হঠাৎ করে আমাকে প্রশ্ন হলো তাহলে যারা বন্ধা যাদের সন্তান হচ্ছে না, তা আমি তো ওরা তো সেক্সুয়াল কথা, তা ওদের সন্তান হচ্ছে না কেন, এটা আমাকে বলেন। সন্তান হচ্ছে না না হওয়ার তো বিভিন্ন কারণ থাকে। কখনো ছেলের সমস্যা থাকে, কখনো মেয়ের সমস্যা থাকে। ছেলেদের যে মানে আমি স্পার্ম কাউন্ট যদি কম থাকে তাহলে বাচ্চা হবে না। যদি মেয়েদের ডিম্বাশয়ের আল্লাহ মনে হয় সমস্যা ওই যে থাকে। আল্লাহ মনে হয় ওই নারীর বাজাইনাতে ফু দেয় নাই আর কি, বুঝছেন আসিফ ভাই? ঈশ্বর থেকে কেউ ছিল যে বাজাইনাতে ফু দিছিল না, জিজাসের মায়ের বাজাইনাতে ফু দিছিল না। তা কি আমাকে অদ্ভুত শেষ প্রশ্ন। কথাবার্তা বলেন ভাই। ভাইয়া যদি কারো না, বাচ্চা ঠিক না আছে ভাই। হয় হ্যাঁ, তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যান, টেস্ট করান। হ্যাঁ, টেস্ট করলে হ্যাঁ, হ্যাঁ, ডাক্তার বলে দিবে যে আসলে স্পেসিফিকলি কোন কারণে বাচ্চাটা হচ্ছে না। ঠিক আছে ভাই, তাহলে আপনি অনেক দূরে আছেন, বুঝছেন? না আপনার ঠিক আছে, এইগুলো এটা আলোচনার আপনার মতো কথা অনেক রাইট, আপনার কথা শুনে তারপর কিন্তু রেসপন্স উনি করেন, প্রত্যেক সময় কথা শুনে রেসপন্স করেন। আপনার বহু দূরে আছেন, আপনি আলোচনাগুলো আরো অনেক বেশি শুনেন। আপনি কিছু আচ্ছা বলেন বুঝেন না, এই পর্যন্ত, আপনি আবার কথা বলতেছে। আপনি আচ্ছা এই বলেন ভাই। আলোচনাগুলো তেমন বুঝেন না যে নাস্তিকতা কি জিনিস, নাস্তিকদের কোনো আলাদা দাবি আছে কিনা, এই জিনিসগুলো আপনি বুঝেন না। এটা আপনারা অনেকদিন বুঝেন, বুঝার পর আলোচনা করেন। এমনিতে আপনার এখান থেকে অনেক নয়েজ, এই নয়েজে আসলে আসিফ ভাই কথা বলা যাবে না। আসিফ ভাই হ্যাঁ, ঠিক জ্ঞান আছে জ্ঞান পিকে করতেছে ভাই আপনাকে কানাচ্ছি। তাহলে আমরা আজকে বিদায় জানাই। কারণ মানে মানে খুবই জিজ্ঞেস করছে যে তাহলে তাকে তারা জিজ্ঞেস বলছে যে আল্লাহ যে নারীরা প্রমাণ করে, এটা তুমি প্রমাণ করতে পারবো না। চিপ কথা। আল্লাহ যে গতকাল রাতে মরে যায় নাই এটা কে প্রমাণ করবো ভাই? ওটা আমি তো কোরআনে লেখা নাই যে আল্লাহ হাগু করে। ও বলেন, বলেন এটা অ্যান্সার দেন। আল্লাহ কি বলছে কোরআনে যে আল্লাহ হাগু করে? যে যদি নাই বলে তাহলে হাগু করতে তো মারা যাবে কি হবে? না, না, আল্লাহ গায়েবী হাগু করে। এটা তো সত্য যে গায়েবী হাগু এটা। হ্যাঁ, এটা কোথায় অলৌকিক লেখা একটা আছে হাগু। বলেন? এটা মানুষের হাগুর মতো না। এটা কোনো প্রাণীর হাগুর, কুত্তার হাগুর মতো না। এটা অন্য রকম। ওইটা কারো সাথে এটা তুলনীয় না। এটা কি পরম হাগু ভাই? কাছে ভাই হ্যাঁ। অ্যাবসলিউট হাগু। And this is how princess was born. ঠিক আছে তাহলে পরের জনকে আমরা যুক্ত করি দেখি। দরবেশ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। চলে গেছে। দরবেশ চলে গেছে। দরবেশকে যুক্ত কিন্তু করেছিলাম আসলে ভাই চলে আমি যে গেছে। জিনিসটা দেখলাম, বুঝছেন? হ্যাঁ। এই পলিটিক্স নিয়ে আলোচনার মধ্যে ভাই এত এত আবেগ চলে আসে, এত আবেগ চলে আসে যে মানুষ এই জিনিসটা ইয়ে করতে পারে না যে আই এম কেউ কারো স্পোক্স পারসন আছে, ধরেন আওয়ামী লীগ
যদি আপনি প্রমাণ করতে পারেন যে আওয়ামী লীগ হচ্ছে দুনিয়ার নিকৃষ্টতম একটা ইয়ে দল, এটা আমার মাইনে নিতে কোনো সমস্যা হবে না। বা আমি যদি প্রমাণ করতে পারি যে ইউনূস বা হচ্ছে আপনার বা জামাত শিবির নিকৃষ্টতম দল, এটা প্রমাণ করতে পারলে আপনার মাইনে নিতে কোনো সমস্যা হবে না। এই জিনিসটা না বেসিক সেন্সে মানুষ বুঝে না। অ্যাজ ইফ কিন্তু সবচেয়ে বড় সমস্যা স্ট্রম্যান করে কেন? পলিটিক্স এসে হ্যাঁ, দেখি স্ট্রম্যান করা শুরু করে। আপনার যে পজিশন না সেটা আপনার মুখে ধরায় দিবে। ধরায় দিয়ে তারপরে ইয়ে করবে। আর এভরি সিঙ্গেল টাইম ইউনূসকে ইয়ে করতে গেলে, ইউনূসকে কোনো একটা বিষয় নিয়ে আপনার ক্রিটিসাইজ করতে গেলে, ও হাসিনা তো আগে এটা ছিল। হাসিনা যে আব্দুল্লাহ থাকতো, এটা দ্বারা কি ইউনূসের কাজ জাস্ট ফেয়ার? সে সেটাই উইয়ার্ড মানে ভাই। এই জিনিসগুলা থেকে আমাদের একটু আরো ভাবে কথাবার্তা বলতে হবে। কিন্তু এগুলা হয় বাংলাদেশের কালচার তো বাংলাদেশের কালচারে আমরা বড় হইছি সেগুলা অলরেডি চলেই একটা আসবেই। বুটলেগিং কালচার আছে ভাই। বুটলেগিং কালচার বুঝছেন? যে এতে বুট চাপতে হবে না, এর বুট চাপতে হবে। হ্যাঁ, মানে ইভেন ওই যে আমার নামে আমি যে দেখেন নিচে নাম দিছি ভাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমি ফ্রাস্ট্রেটেড। মানুষ এমন একটা ভাব দেখায় যে আমি স্পোকস পারসন অফ আওয়ামী লীগ। পরে শালা তোকে জাস্টিফাই করতে যাবো নাকি? চুনা হাগা কোন দুইটাই তুই। এই জন্য পরে নিচে ওই টাইটেল লাগাই। মানে এই যে একটা কথা আছে না মোমিনদের যে আল্লাহ যদি না থাকে তাহলে আমরা কার উপাসনা করব? কার দাসত্ব করব? হ্যাঁ, মানে হ্যাঁ, এটা কোনো এক্সাক্টলি। কথা? যে আমি তাহলে আমি কার দাস, কারো মানে না কারো দাস থাকাই লাগবে। মানে দাস তো থাকতেই হবে। তোর দাসত্ব করতেই হবে। তুই কার দাসত্ব করবি এটা খুঁজতাছস। আল্লাহটা না হইলে তখন কারটা করবি? কি মানে যুক্তি? মানে এই যুক্তির একটা মানে ঠিক আছে পরের জনকে তাইলে দেখি আমরা আর কারা আছে? পরের জনকে দেখি।